আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব হীরকগড়ের হিরে সিনেমাটি। সোহম চক্রবর্তী, বনি সেনগুপ্ত, আয়ুষী তালুকদার এবং কৌশানী মুখার্জি সহ আরও অনেকেই সিনেমাটিতে অভিনয় করেছেন। সিনেমার শুরুতেই একটি ভাঙাচোরা ভুতুরে জমিদার বাড়ি দেখানো হয়, আর এটিই হচ্ছে হীরকগড়ের রাজবাড়ি। রাজবাড়িতে জমিদার সাহেব একাই থাকেন, সাথে কিছু চাকর বাকর নিয়ে। একদিন রাতে তিনি তার বাক্সটি খুলে সেই মূল্যবান হিরে বের করে দেখেন এবং তার চাকর বাকরদেরকে বলেন যে খুব সাবধান, বাড়িতে খুবই ভালোভাবে পাহারা দিতে হবে, এই হিরে যেন কোনোভাবেই চুরি হয়ে না যায়। যাই হোক, এর পরের সিনেই দেখা যায় আদি আর রনি পুলিশের ছদ্মবেশে একটা জুয়েলারি শপে ডাকাতি করতে যায় এবং রাস্তায় তারা নিজেদের ছদ্ম নামগুলো এবং ঠিকানাগুলো ভালোভাবে মুখস্থ করে নেয় এবং তারা এটাও ভয় পায় যে বাইকার গ্যাং নামে যে দলটি পুরো শহরে আতঙ্ক মাতিয়ে রেখেছে, পুরো শহরে সব জায়গায় ডাকাতি করে বেড়াচ্ছে, তারা যেন তাদের আগে পৌঁছে না যায় সেখানে। আর অবাক করার বিষয় হলো বাইকার গ্যাংয়ের সদস্য মোটেই দুজন মিলে পুরো শহরে আতঙ্ক মাচিয়ে রেখেছে। যাই হোক, সঙ্গে সঙ্গেই তারা পৌঁছে যায় জুয়েলারি শপে, কিন্তু সেখানে গিয়ে দেখে আগে থেকেই কিছু ঘটে বসে আছে। ভেতরে ঢুকে ম্যানেজার তাদেরকে জানায় যে কেউ ডাকাতি করতে এসেছে এবং তার জন্য সবাই আতঙ্কে আছে। তাদেরকে দেখে ম্যানেজার সত্যিকারের পুলিশ ভেবে তাদের কাছে সাহায্য চায়। তাদের কাছেও এই মুহূর্তে পুলিশের অভিনয় করা ছাড়া আর কোনো উপায় নেই, তাই তারা ম্যানেজারকে আশ্বাস দিয়ে জুয়েলারি শপের ভেতরে ঢুকে যায় এবং ভেতরে যেতেই দুটো সুন্দরী মেয়েকে দেখে আদি একেবারে হা হয়ে যায়। আদির আগে থেকে এরকম অভ্যাস আছে যে সুন্দরী মেয়ে দেখলেই তার আর মাথা ঠিক থাকে না, কিন্তু রনি খুব স্ট্রিক্ট। রনি তাকে সামলে নেয় এবং মনে করিয়ে দেয় যে তারা কোন কাজের জন্য এখানে এসেছে। আদি তবুও মেয়েগুলোকে যেতে যেতে বলে সাবধানে যাবেন। এরপর দুজনে ডাকাতদেরকে ধরতে যায় এবং তাদের ধারণা যে সেই বাইকার গ্যাংয়ে আবার এখানেও তাদের আগেই চলে এসেছে এবং ডাকাতি করে ফেলেছে। এরপরের সিনে দেখা যায় সেই সুন্দরী মেয়ে দুটো, মানে রিয়া এবং টিনা, তারাই আসলে বাইকার গ্যাংয়ের সদস্য। আদি এবং রনি বুঝতেই পারেনি যে তাদের চোখের সামনে দিয়েই বাইকার গ্যাংয়ের দুই সদস্যই চলে গেল। যাই হোক, পরের সিনে দেখা যায় আদি এবং রনির মধ্যে ঝগড়াঝাটি চলছে। তারা দুজনেই নিজেদের অভাব অনটনের জীবন নিয়ে একেবারে বিরক্ত হয়ে গেছে। আর তখনই দরজায় ধাক্কা দেওয়ার আওয়াজ আসে। দরজার আওয়াজ শুনে দুজনেই বুঝে যায় যে কে এসেছে। দরজা খুলতেই বাসাওয়ালা চলে আসে। বাসাওয়ালা লোকটা তাদেরকে জানায় যে তাদের 2 মাসের ভাড়া বাকি আছে, কিন্তু তারা দুজনে আবারও তাকে আশ্বাস দেয় যে পরের মাসে সব টাকা দিয়ে দেব। এবারে বাসাওয়ালা তাদেরকে ওয়ার্নিং দেয় যে যদি পরের মাসে সব টাকা না পায় তাহলে তাদেরকে বাসা ছেড়ে দিতে হবে। দুজনেই তার কথায় রাজি হয়ে যায়। এরপরে তিনি চলে গেলে দুজনে টেনশনে পড়ে যায় যে এতগুলো টাকা একসাথে কি করে জোগাড় করবে। তার উপর তাদের পিসির ট্রিটমেন্টের জন্য তো অনেক টাকার প্রয়োজন। এরপর দুজনে চলে যায় পিসির সাথে দেখা করতে মেন্টাল হসপিটালে। তাদের পিসিকে সেখানেই ভর্তি করে রাখা হয়েছে। সেখানে গিয়ে জানা যায় ইনি তাদের নিজের পিসি নন। তাদের বাবা মা অনেক আগেই মারা গেছে। তারা জানেও না তাদের বাবা মা কে। অনাথ আশ্রমে এই পিসি তাদেরকে মানুষ করেছে, তাই তারা তাকে নিজের মায়ের মতো ভালোবাসে, আর তার চিকিৎসার সমস্ত খরচা তারাই চালায়। তখন নার্স এসে তাদেরকে বলেন যে আপনারা যখন আপনাদের পিসিকে এত ভালোবাসেন তাহলে ওনাকে এখান থেকে নিয়ে যান, কারণ আগামী মাসে এই হসপিটাল বন্ধ হয়ে যাবে। এই হসপিটালের যিনি মালিক তিনি অনেক মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই হসপিটালটাকে বিক্রি করে দিচ্ছেন। এরপর দুজনে রেগে মেগে হসপিটালের মালিকের রুমে যায়। সেখানে গিয়ে মালিক তাদেরকে বলে যে আমার হসপিটাল আমি বিক্রি করব, তোমরা কে কিছু বলার। তখন তারা বড় বড় গলায় বলে যে আপনার হসপিটালের কত টাকা লাগবে, সব আমরা দেব। তখন মালিক একটু ঠাট্টার সুরে বলে যে খুব একটা বেশি নয়, মোটেই 8 কোটি টাকা। 8 কোটি টাকা শুনে দুজনের মুখ হা হয়ে যায়। দুজনে 8 কোটি টাকা তো একেবারে কখনো দেখেও নি একসাথে। তখন তো আর কিচ্ছু বলার উপায় নেই তাদের। হসপিটাল থেকে বেরিয়ে এসে টাকা জোগাড়ের আইডিয়া খুঁজে বের করতে শুরু করে। তখনই পাশে একজন লোক নিউজ পেপার পড়ছিল। পেপারে একটা নিউজ দেখে আদি চট করে নিউজ পেপারটা কেড়ে নেয় তার থেকে এবং রনিকে দেখায় নিউজটা ছিল হীরকগড়ের জমিদার তার বাড়ির মূল্যবান হীরা প্রদর্শনীতে তুলবেন, মানে পৃথিবীর সমস্ত জায়গা থেকে লোকজন এসে সেই হীরা দেখতে পারে।
তখনই তাদের মাথায় একটা ফন্দি আসে সেই হীরাটা চুরি করার। অন্যদিকে বাইকার গ্যাংয়ের 2 সদস্য রিয়া এবং টিনাও ওই হীরাটাই চুরি করার প্ল্যান বানাচ্ছিল। পরের সিনে দেখা যায় জমিদার বাড়িতে হীরা দেখার জন্য প্রচুর লোকজন এসেছে, আর তাদেরকেই সামলাতে ব্যস্ত জমিদার সাহেব এবং তার অ্যাসিস্ট্যান্ট। আর এই সমস্ত কিছুর সিকিউরিটির দায়িত্ব তার অ্যাসিস্ট্যান্টের কাছেই আছে। সুযোগ বুঝে আদি এবং রনিও জমিদার বাড়িতে সাংবাদিকের বেশে ঢুকে পড়ে। প্রথম দিকে জমিদার সাহেব একটু জিজ্ঞাসাবাদ বেশিই করছিল তাদের, তাই তারা একটু ঘাবড়ে গেছিল, কারণ তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে ভারতীয় 2 জন ছেলে বিদেশি কোনো নিউজ পেপারে সাংবাদিক। কোনো রকমে জমিদার সাহেবকে বুঝিয়ে তারা ভেতরে ঢুকে পড়ে এবং তাদের রুমটা দেখিয়ে দেওয়ার সময় জমিদারের অ্যাসিস্ট্যান্ট তাদেরকে জানায় যে এই সমস্ত সিকিউরিটির দায়িত্ব তার উপরে। আর তারাও খোঁজ খবর নিয়ে দেখে যে এই লোকটাকে একটু বেশি মদ খাওয়ালে এ সব কিছু সত্যি কথা মুখ দিয়ে গড়গড় করে বলে ফেলে। আর তারা এই সুযোগটাই কাজে লাগানোর চেষ্টা করে। তাই রাতে তার সাথে বন্ধুত্ব করে ইচ্ছে মতো তাকে মদ খাওয়ায় এবং জিজ্ঞেস করে যে এই সিকিউরিটির দায়িত্বে সে একা আছে নাকি তার সাথে অন্য কেউ আছে। তখন সে বলে যে বিক্রম সিংহ নামের এক পুলিশ অফিসার, তিনি আছেন এই সিকিউরিটির দায়িত্বে। তখন আমরা বিক্রম সিংহকে দেখতে পাই ইনি একজন ঘুষখোর লোক। ঘুষ দিতে দেরি হয় ইনি গুন্ডা পান্ডাদেরকে মেরে ধরে জোর জবরদস্তি করে ঘুষ নিয়ে যান এবং তার জন্য তাকে সাসপেন্ড করারও চেষ্টা করা হয়, কিন্তু সেখানেও তিনি নিজের সিনিয়রদেরকে ঘুষ খাইয়ে নিজের সাসপেনশন থামিয়ে দেন। তারপরে দেখানো হয় বিক্রম সিংহের ওভার ড্রামাটিক গার্লফ্রেন্ডকে, যে বাংলা সিরিয়ালের কাজ করে এবং তার অতিরিক্ত নাটক আর অতিরিক্ত ড্রামা করার জন্য এবং উচ্চ স্বরে চিৎকার করে করে কথা বলার জন্য সবাইকে কানে হাত দিয়ে বসে থাকতে হয়। তারপর আদি তাকে আরও মদ খাইয়ে তার থেকে আরও ইনফরমেশন নেয় এবং জানতে পারে যে জমিদার সাহেবের একটা যমজ ভাই আছে, যে পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়ায় তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দেয়। আর সেই থেকেই সে বাড়িতে ফেরেনি, বিদেশে গিয়ে একজন গুন্ডা হয়ে গেছে। এবং তখনই তাকেও দেখানো হয়, দেখা যায় যে সেও এক বিদেশি কোনো ক্লায়েন্টের সাথে ওই হীরাটা বিক্রি করার ব্যাপারেই কথা বলছিল। তার মানে এর নজরও আছে হীরের উপরে। যাই হোক, এরপরে প্রদর্শনীর দিন চলে আসে। প্রদর্শনীর রাতে সবার চোখে ধুলো দিয়ে আদি এবং রনি ওই হিরেটা চুরি করতে যায়। আর তখন সেখানে বাইকার গ্যাংয়ের 2 সদস্যও চলে আসে। এবারে এমন হয় যে হিরেটা আদি এবং রনির কাছে থাকে এবং হীরের বাক্সটা খোলার যে রিমোট সেটা চলে যায় বাইকার গ্যাংয়ের 2 সদস্য রিয়া এবং টিনার কাছে। আর ইন্সপেক্টর বিক্রম সিংহ সেখানে পাহারা দেওয়া সত্ত্বেও কিচ্ছু করতে পারে না। পরের সিনে আদি এবং রনি হিরেটাকে নিয়ে একটা পাহাড়ি এলাকায় চলে আসে এবং অনেক খোঁজাখুঁজির পর একটা হোমস্টে পায়। হোমস্টেতে যাওয়ার সময় দুজনে আলোচনা করে যে বাক্সটার মুখ কিছুতেই খোলা যাচ্ছে না। আদি একটা হ্যাকারের কাছেও নিয়ে গেছিল বাক্সটা খুলতে, কিন্তু সেও খুলতে পারেনি। আর বাক্সের মুখ যতক্ষণ না পর্যন্ত খোলা যাচ্ছে তারা কিছুই করতে পারবে না। গল্প করতে করতে তারা হোমস্টেতে চলে আসে এবং সেখানকার কেয়ারটেকারকে বলে যে আগামী 7 দিন তারা এখানে থাকবে, আর এই সময় যেন অন্য কোনো গেস্ট না আসে এখানে। কেয়ারটেকার প্রথমে রাজি হতে না চাইলে একটা নোট দেখাতেই সে রাজি হয়ে যায়। অন্যদিকে জমিদার সাহেবের সেই গুন্ডা যমজ ভাই, যে আগে থেকেই বিক্রম সিংহের সাথে মিলে ওই হিরেটা চুরি করার চিন্তায় ছিল, সে বিক্রম সিংহকে রীতিমতো নাজেহাল করে ছাড়ে যে হিরেটা চুরি কী করে হলো। তখন বিক্রম সিংহ তাকে বলে যে সে জানে হিরে নিয়ে চোর কোথায় গেছে, আর সেখানে যেতে আসতে খাওয়া খরচ সব মিলিয়ে তার 5 লাখ টাকা লাগবে। এরপরে সে চলে যায় জমিদার সাহেবের কাছে। সেখানে গিয়েও জমিদার সাহেবকে বলে সে জানে হিরে কোথায় আছে এবং সে জমিদার সাহেবকে হিরে এনে দিতে পারে, তার জন্য সেখান থেকেও সে 5 লাখ টাকা চায়। মানে 2 ভাইকেই ভুলিয়ে ভালিয়ে তাদের কাছ থেকে টাকা নেয়। অন্যদিকে হোমস্টেতে আসার পর তারা দেখতে পায় হোমস্টের মালিক একটু অদ্ভুত। তার ছেলে একজন আর্মি অফিসার ছিল যে শহীদ হয়ে গেছে এবং তিনি নিজে একজন হিন্দু পরিবারের ছেলে এবং তার স্ত্রী খ্রিস্টান এবং তাদের যে দেখাশোনা করে মেয়েটি সে মুসলিম। তাই তার বাড়িতে 3 ধর্মেরই কিছু কিছু চিহ্ন পাওয়া যায়। পরের সিনে রাতে খাবার টেবিলে তারা জানতে পারে যে এই হোমস্টেতে খুব একটা লোকজন আসে না, কিন্তু তারা আসার সঙ্গে সঙ্গেই 2 জন মেয়েও এসেছে এখানে। তাই হোমস্টের মালিক তাদের উপরে খুব খুশি যে তারা তাদের জন্য সৌভাগ্য ডেকে নিয়ে এসেছে।
আদি এবং রনি তো অবাক যে তারা তো কেয়ারটেকারকে টাকা দিয়েছিল কাউকে না আসতে দেওয়ার। আর তারপরে যখন মেয়ে দুটোকে দেখে তখন দুজনে অবাক হয়ে যায়। এরা আর কেউ নয়, রিয়া এবং টিনা। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হীরের বাক্সের রিমোটটি যেহেতু রিয়া এবং টিনার কাছে, সেহেতু হীরের বাক্সটি কোথায় আছে সেই লোকেশনও তাদের কাছে আছে। তাই তারা সেই লোকেশন ট্রেস করেই ওই বাংলোতে এসেছে। কিন্তু হোমস্টেতে এসেই সেই কেয়ারটেকার আবারও টাকা খেয়ে তাদেরকেও ঢুকতে দিয়েছে। মানে লোকটাকে টাকা দিয়ে সবাই সব কিছু করিয়ে নিতে পারে। তারপরে আদি এবং রনি রুমে আসে এবং তারা ভাবতে থাকে যে এই দুই মেয়ে বারবার কী করে তাদের সাথে দেখা হচ্ছে। নিশ্চয় এরা দুজন কোনো ফোন দিয়ে আসছে। রনি তো ভেবেই বসে যে এরা দুজনই হলো বাইকার গ্যাং। অন্যদিকে রিয়া এবং টিনা রুমের মধ্যে আলোচনা করে যে কী করে তাদের কাছ থেকে সেই বাক্সটি নেওয়া যাবে এবং তাদেরকে এটা বুঝতেও দেওয়া যাবে না যে তারা বাইকার গ্যাংয়ের সদস্য। তখন টিনা প্ল্যান বানায় যে তাদের সাথে প্রেমের নাটক করে তাদের থেকে সেই বাক্সটি নিতে হবে। পরদিন সকালে রিয়া চলে যায় আদির কাছে এবং মিষ্টি মিষ্টি করে গল্প করতে শুরু করে। আদি তো প্রথম থেকেই রিয়ার প্রতি পাগল হয়ে আছে এবং তার গল্প শুনে আরও বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে রনি এবং টিনা সবসময় ঝগড়া করে, তাদের মধ্যে একটুও বনিবনা হয় না। দেখে অবশ্য আদি এবং রিয়া একটু বিরক্তই হয়, কিন্তু তবুও রনি এবং টিনা সবসময় নিজেদের লক্ষ্যে অটল থাকে। পরদিন রাতে খাবার খেতে বসে রিয়া রীতিমতো তার কাজ চালিয়ে যাচ্ছিল আদিকে ম্যানিপুলেট করার, কিন্তু রনি সেটা দেখে একেবারেই বিরক্ত হচ্ছিল। তার প্রথম থেকেই মেয়ে দুটোর উপরে সন্দেহ। এরপরে আদি বলে ওঠে যে আজকের রান্নাটা একটু অন্যরকম। তখন বাড়ির মালিক বলে যে আজকে নতুন শেফ এসেছে, আর তখনই নতুন শেফকে দেখানো যায়। আর দেখা যায় যে এটা আর কেউ নয় বরং বিক্রম সিংহ। তার মানে এদের পিছু পিছু বিক্রম সিংহ এই রিসোর্টেই চলে এসেছে। এরপরে রাতের বেলা তাদেরকে কেয়ারটেকার গল্প শোনাচ্ছিল এবং গল্প শোনাতে শোনাতে এক পর্যায়ে লোকটা ঘুমিয়ে যায়। আর পুরো সময়টাই বিক্রম সিংহ তাদের উপরে নজর রাখে। যাই হোক, গল্পগুজব শেষ করে চলে যাবার সময় রিয়া আদিকে ইশারা করে মাঝরাতে দেখা করতে বলে। মাঝরাতে যখন তারা দেখা করে তখন রিয়া বলে যে রনি এবং টিনার ঝগড়াঝাটিতে তারা কথাই বলতে পারে না, তাই রিয়া চায় আদির সাথে একটু আলাদা করে কথা বলবে এবং তার মন গড়া কথায় ভুলিয়ে ভালিয়ে আদির কাছ থেকে জানতে পারে যে সেই হীরের বাক্সটি তাদের কাছেই আছে। তখন রিয়া বলে যে তার খুব ইচ্ছে একটা হীরের বাক্স দেখার। তখন আদির আবেগের বশে বলে ফেলে যে কালকে রাতে তুমি জঙ্গলে যেও আমার সাথে, আমি সেখানেই তোমাকে হীরের বাক্সটা দেখাবো। তখন রিয়ার তো প্ল্যান সফল হয়ে যায় এবং সে খুশি মনে রুমে চলে যায়, আর সেটাও বিক্রম সিংহ আড়াল থেকে শুনে ফেলে। এরপরে আদি যখন রুমে গিয়ে চুপি চুপি শুয়ে পড়তে যায় তখন রনি জেগে ওঠে এবং রনি তাকে আবারও সাবধান করে যে মেয়ের পিছনে ছুটে সে যেন ভুল না করে বসে এবং কোনোভাবেই হীরের বাক্সের কথা যেন ফাঁস না হয়ে যায়। তখন আদি তাকে আশ্বাস দেয় যে এমন কিচ্ছু হবে না, রিয়া এমন মেয়ে নয়। পরবর্তী সিনে দেখা যায় রিয়া এবং টিনা একসাথে গল্প করছিল। তারা দুজনে এবারে শিওর হয়ে গেছে যে বাক্সটি তাদের কাছেই আছে। তখন তারা প্ল্যান বানায় আদি যখন রিয়াকে বাক্সটি দেখাবে তখন রিয়া রিমোট দিয়ে বাক্সটি খুলে ফেলবে, আর তখনই টিনা পেছন থেকে আদিকে অজ্ঞান করে দিয়ে বাক্সটি নিয়ে দুজনে পালিয়ে যাবে। আর এর মধ্যেই দুজনের একজন আরেকজনকে খোঁচা দিতেও শুরু করে, কারণ টিনা ভালো করে বুঝে গেছে যে রিয়া আদিকে পছন্দ করতে শুরু করেছে। তখন রিয়াও বলে যে সেও জানে যে টিনা রনিকে পছন্দ করে। পরের সিনে বিক্রম সিংহ মাঝরাতে কেয়ারটেকারের কাছে যায়। কেয়ারটেকারটি নেপালি, আর বিক্রম সিংহ তাকে আবারও ভুল বোঝায় এবং তাকে বলে যে সে মিথ্যে কথা বলেছে যে সে চাইনিজ। আসলে সে একজন ভুটানি লোক এবং ভুটান এবং নেপালের লোকজন মিলে চাইনিজদের উপরে আক্রমণ করবে, আর সেটাই তার প্ল্যান। আর তার জন্য সে একটা ঘোড়ার ব্যবস্থা করতে বলে। আর পাগল কেয়ারটেকার তার এই সমস্ত আজগুবি কথাবার্তার উপরে বিশ্বাস করে একটা ঘোড়ার ব্যবস্থাও তাকে করে দেয়। পরদিন রাতে আদি আর রিয়া বাক্সটি নিয়ে জঙ্গলে চলে যায় এবং সেখানে টিনা আগে থেকেই দাঁড়িয়ে থাকে। অন্যদিকে রনি যখন জানতে পারে যে আদি রুমে নেই, বাক্সটি নিয়ে কোথাও চলে গেছে, তখন তার সন্দেহ হয়। সে এক দৌড়ে জঙ্গলের দিকে যায়, আর এদিকে বিক্রম সিংহ ঘোড়া নিয়ে জঙ্গলে গিয়ে রেডি হয়ে থাকে। মানে এখন সবাই মিলে জঙ্গলে একে অপর থেকে লুকিয়ে আছে।
আর যেই মুহূর্তে আদি বাক্সটি বের করে তখনই রিয়া তার হাত থেকে বাক্সটি নিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে বাক্সটি খুলে ফেলে। সেটা দেখে আদি একেবারে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে যে এই পাসওয়ার্ড তোমার কাছে কী করে এলো। ততক্ষণেই অন্য একজন লোক ঘোড়া নিয়ে এসে সেই হীরাটি তাদের হাত থেকে নিয়ে চলে যায়। সেটা বিক্রম সিংহও নয়, বিক্রম সিংহ দূর থেকে দাঁড়িয়ে দেখে এবং কিছুক্ষণ পর সেই নতুন ঘোড়াওয়ালা লোকটাকে ফলো করতে শুরু করে। তারপরে রনি তাদেরকে বকাবকি করে এবং আদিকে বলে যে আমি মানা করেছিলাম যে মেয়েটির ফাঁদে পড়ে এই ভুল করো না। তখন টিনা বলে যে তাদের হীরাটার বেশি প্রয়োজন, কারণ তারা দুনিয়ার কাছে প্রমাণ করতে চায় যে তারা সব কিছু করতে পারে। আর তখন সেই রনি জবাব দেয় যে তারা তো দুনিয়াকে ব্যাস প্রমাণ করতে চায়, আর রনি এবং আদি তাদের পিসিকে বাঁচাতে চায়। আর তার ইমোশনাল কথাবার্তা শুনে রিয়া এবং টিনা দুজনেই ইমোশনাল হয়ে যায়। তারা দুজনে বলে যে আমাদের সমস্যা কোনোভাবেই তোমাদের সমস্যার থেকে বড় নয়। এখন থেকে আমরা 4 জনে মিলে একসাথে হিরেটি খুঁজব এবং পিসির চিকিৎসা করাবো। কিন্তু আদি আবারও রিয়ার উপরে ভরসা করতে নারাজ। তখন রিয়া তাকে আশ্বাস দিয়ে বলে যে এরপর সে আর তার ভরসা ভাঙবে না। পরের সিনে জঙ্গলের মধ্যে জমিদারের যমজ ভাই তার দলবল নিয়ে এসে বিক্রম সিংহকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং জানায় যে সে বিক্রম সিংহের উপরে একেবারেই ভরসা করে না, তাই প্রথম থেকেই তার পিছু নিয়েছিল এবং তার সমস্ত খবরাখবর রাখত। তারপরে সে বিক্রম সিংহের গার্লফ্রেন্ডের ফটো দেখায়। তাকেও কিডন্যাপ করে রেখেছে আর তাকে বলে যে সে যদি হীরা খুঁজে দিতে না পারে তাহলে তার গার্লফ্রেন্ডকে মেরে ফেলবে। তখন বিক্রম সিংহ হেসে ওঠে, কারণ সে খুব ভালো করেই জানে তার গার্লফ্রেন্ডের ওভার অ্যাক্টিংয়ে বিরক্ত হয়ে তারা নিজে থেকেই তাকে ফেরত দিয়ে যাবে। আর সেটাই হয়, কেউ মেয়েটির ওভার অ্যাক্টিং সহ্য করতে পারে না এবং তাকে সসম্মানে ফেরত দিয়ে চলে যায়। তারপর 3টে আলাদা আলাদা টিম তৈরি হয়। জমিদারের যমজ ভাই একটা টিম, রনি, আদি, রিয়া এবং টিনা মিলে একটা টিম এবং বিক্রম সিংহ আর তার গার্লফ্রেন্ড মিলে একটা টিম। 3 দলই একটা নকল হীরা দেখিয়ে সেই বিদেশি ক্লায়েন্টের কাছে ফোন করে এবং তাকে জানায় তাদের কাছে হিরে আছে আর তারা সেটা বিক্রি করতে চায়। আর 3 দলকেই তারা জানায় যে এ নিয়ে 4 নম্বর জন তাকে ফোন দিল, মানে চতুর্থ আরও একজন আছে যে হিরে নিয়ে তাকে ফোন দিচ্ছে। যাই হোক, তিনি মাঝরাতে প্রত্যেককেই জঙ্গলের মধ্যে ডাকেন এবং তাদেরকে ছদ্মবেশে আসতে বলেন। এরপর প্রত্যেকেই বিভিন্ন রকম ছদ্মবেশে জঙ্গলে যায় এবং সেখানে বেশিরভাগ বাংলা সিনেমাতেই মানে কমন যে কিছু কমেডি হয় সেই রকমই কিছু কমেডি হয় এবং সব শেষে প্রত্যেকে একসাথে দেখা হয়ে যায়। তারপরে দেখা যায় যে চতুর্থ পাঠী ছিল সে অন্য আর কেউ নয়, জমিদার সাহেব নিজেই। আসলে বিক্রম সিংহকে ফলো করে তিনিও এ পর্যন্ত এসেছেন নিজের পুস্তনি হীরা রক্ষা করতে। তারপরে 2 ভাইয়ের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি মিটে যায় এবং দুজনের মধ্যে মিল হয়ে যায় এবং দুজনে মিলে ঠিক করে যে এই হীরের টাকাটা সবার মধ্যে ভাগ করে দেওয়া হবে এবং রনি, আদি, রিয়া, টিনা নিজেদের অংশের টাকাটা দিয়ে হসপিটালকে বাঁচাবে এবং তাদের পিসিকে রক্ষা করবে। এরপরের সিন চলে যায় 1 বছর পর। 1 বছর পরে আবারও তারা সেই হোমস্টেতে ফিরে আসে, কারণ হোমস্টের মালিক তাদেরকে ডেকে পাঠিয়েছে এবং তিনি তাদেরকে একটা ছোট বাক্স দেখান। রনি সেই বাক্সটা খুললে সেখান থেকে একটা চিরকুট বের হয় এবং চিরকুটে একটা ধাঁধা থাকে। সেই ধাঁধাটা কোনোভাবেই সমাধান করা যাচ্ছিল না, তাই হোমস্টের মালিক তাদেরকে ডেকে পাঠিয়েছেন যে তারা যদি এই ধাঁধাটা সমাধান করতে পারে তো হতে পারে তারা কোনো গুপ্তধনের সন্ধান পেতে পারে। গুপ্তধনের কথা শুনে তারা আবারও অবাক হয়ে যায়। টিনা বলে তার মানে আবারও নতুন একটা অ্যাডভেঞ্চারের সুযোগ হবে। আর তখনই দেখা যায় দূর থেকে বিক্রম সিংহ তাদের সমস্ত কথা শুনছে, মানে সে বরাবরই তাদের উপরে নজর রাখা চালু করে দিয়েছে এবং দর্শকের উদ্দেশ্যে বিক্রম সিংহ বলে যে এই নতুন যে অ্যাডভেঞ্চারের আলোচনা হচ্ছে এখানে, এইটা নিয়ে নতুন আলাদা একটা সিনেমা দেখানো হবে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। আসলে সিনেমাটি একটা ফ্লপ সিনেমা, আর সিনেমাটা দেখলেই বোঝা যায় যে কেন ফ্লপ। সিনেমার গল্প একেবারে অগোছালো এবং যে কমেডি করার চেষ্টা করা হয়েছে সেটা একেবারেই বাচ্চাদের কমেডি, আর অ্যাডভেঞ্চারও ঠিকঠাক মতো ফুটে ওঠেনি। বেসিক্যালি এই সিনেমার ডিজার্ভ করে ফ্লপ হওয়া।
যাই হোক, সিনেমা যেমনই লাগুক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও খুব সহজেই আপনারা পেয়ে যান। আল্লাহ হাফেজ।